বলবো, যা সত্যি তাই বলবো, এক ফোঁটা মিথ্যা বলবো না। আজকে আমি সব সত্য বলবো, সব আজকে ক্লিয়ার করব। অনেক সহ্য করছি, অনেক সহ্যের একটা মাত্রা থাকে মানুষের, আমার সহ্যের মাত্রা ছাড়াই গেছে, তো আমি আর পারতেছি না, তাই আমি আজকে আসলাম যে আমি সব ক্লিয়ার করব। আমি অনেক চুপ করেছিলাম, সবাই আমার মাথায় মানে তোমরা আমার ঘাড়ে বন্দুক রাখা স্বীকার করবা, আর শেষে আমি মানুষের কাছে খারাপ হইলাম, রাস্তায় পড়ে থাকবো, এটা কেমন হইল ব্যাপারটা? দোষ করলা তোমরা, ভুল করলা তোমরা, দোষ সব মানে সব আমার কাঁধে আসবে, এটা কেমন ধরনের কথা হইল? আর 10 জন কখনো খারাপ হয় না, একজন খারাপ হতে পারে, একজন খারাপ হইতে পারে। এখানে কে যেন লিখছে হ্যালো বাবি, তুমি দেখো দেখো তো আছে কমেন্টগুলো একটু দেখো, হ্যাঁ একটু কমেন্টগুলো দেখো। তো ক্লিয়ার করার জন্য আমি আসলাম যে সবাই তো আমাকে খারাপ জানতেছেন যে পাশের বাসার ভাবি চামচা, পাশের বাসার ভাবি খারাপ, পাশের বাসার ভাবির জন্য আখির সংসার ভাঙছে। আজকে আমি এটাই ক্লিয়ার করবো যে পাশের বাসার ভাবির জন্য কেন সংসার ভাববে, পাশের বাসার ভাবি কেন সংসার ভাঙবে? আমি কি আখির সতীন? আবার লাইভের মধ্যে অনেকে বলে, মানে অনেকে লাইভে গিয়ে বলে যে আমি ব্ল্যাক ম্যাজিক করছি, ব্ল্যাক ম্যাজিক করছি। তো আমি বলতে চাই আমি কেন ব্ল্যাক ম্যাজিক করব? আমি কি তাদের মানে তার সতীন লাগে যে আমি তারে ব্ল্যাক ম্যাজিক করব? হ্যাঁ, মানে সব সময় একটা জিনিসই সবার কাঁধে মাথা রেখে তুমি উপরে উঠবা। আমি বলি তোমার তুমি তুমি এতে যে না, আমি যেটা বলি সেটা শোনো। প্রথমত তোমার তাদের সাথে সম্পর্কটা তৈরি হয়েছে কিভাবে? এটা মোটামুটি সবাই জানো, আমার মানে সবাই জানে না, তুমি আজকে বলবা, জানতে চাও না তুমি তাও। আমি তোমাকে কোশ্চেন করছি অডিয়েন্স হিসেবে, তুমি কিভাবে তাদের সাথে সম্পর্ক তোমার তৈরি হয়েছে? হ্যাঁ, আজকে তোমার সামনে আমি তোমার হাজবেন্ড না, এই অডিয়েন্স এখানে কমেন্ট করতে, সে কমেন্ট ওয়াইজ আমি তোমার কোশ্চেন করবো। অবশ্যই আমি তোমাকে দুটো বাজে কথা বলবো আজকে, সেটা তোমার সহ্য করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে তুমি এই দেশের সম্পর্ক তোমার তৈরি হয়েছে কিভাবে? তাদের সাথে আমার সম্পর্ক তৈরি হওয়ার কারণ বেশি সম্পর্ক তৈরি হওয়ার কারণ তোমরা জানো যে আমার ছেলে এনআইসিইউ তে ছিল, আমার ছেলে অসুস্থ ছিল, তা আলিশা অসুস্থ ছিল এনআইসিইউ তে। এনআইসিইউ থেকে আব্বার সাথে আমার হাজবেন্ডের মানে তোমাদের ভাইয়ার পরিচয় হয়, সেখান থেকে তাদের সাথে আমাদের আস্তে আস্তে রিলেশন স্টার্ট হয়। আচ্ছা, তুমি ব্লগ লাইফে কেন আসছিল? তাদের জন্য আসছিলাম, তারা আমি আগে বলি, আমি যখন তুমি যখন লাইভে মানে ব্লগ লাইনে নামছো, তার আগে ইনফ্লুয়েন্স তোমাকে কে করছিল? তারা করে আহাদ ভাই করছিল। সে তোমার ভালোর জন্যই করছিল, এটা আসলে খারাপ কিছু না, সে তোমার ভালোর জন্য আমাকে বুঝাইছিল। হ্যাঁ, তুমি সম্পর্কটা বিল্ড আপের জন্য যতটুকু সময় তাকে দেওয়া যাবে ততটুকু তুমি সময় দিছো। তুমি এই বাসাতে যাওয়া আসা কিভাবে করতা? কিরকম যাওয়া আসা করতা? অনেক যাওয়া আসা হইতো, তারাই ফোন দিয়ে দিয়ে আমাকে নিত, তাদের যে কোনো কাজে তারাই কল দিত, আমরা যাইতাম। এমন না যে আমি নিজে সাইডে সাইডে সারাদিন তার বাসায় গিয়ে পড়ে থাকতাম। তোমার সাথে আখি ভাবির সম্পর্ক কেমন ছিল? আখি ভাবির সাথে আমার সম্পর্ক ভালো ছিল, হাই হ্যালো কথা বলতাম। তাহলে আখি ভাবি কেন তোমাকে দোষারোপ করলো এই জায়গাটায়? আখি ভাবি কালপিট বা সংসার ভাঙছি, এই করছি সেই করছি, এই যে টপিক গুলো কেন হলো? তুমি তো আমি আমার জানা মতে তুমি কথা শুনছো কিন্তু কথা কোথাও বলনি না, কিন্তু কেন এই কথাটা আসলো যে তুমি তার সংসার ভাঙছো? তুমি কি তার আগে পরে ছিলা? তাদের কোনো গ্যাঞ্জামের ভিতর ছিলা না? তাদের কোনো কথার ভিতর তুমি ছিলা না। আচ্ছা, কখন এই যে বাসার ভিতর তাদের পার্সোনাল প্রবলেম, বাসায় রোকেয়া করাচ্ছে বা যাই করছে, কখনো কে তুমি গেছো? না। ইভেন আমি গেছি না। তাহলে এই টু জেড তাদের কোনো প্রবলেমের ভিতর আমরা ছিলাম না। তোমার সাথে এই লাইভে হওয়ার আগে যখন আছে তুমি লাইভে গেছো, তার আগে পাবলিক তোমাকে বলছে ক্লিয়ার করার জন্য কি হয়েছে, সবাই জিজ্ঞেস করছে তোমাকে কি হয়েছে না? আমি এই ঘটনাটা একটু ক্লিয়ারলি তাইলে বলি, যেহেতু ও যে প্রশ্নগুলো করছে অডিয়েন্স করতেছে সেই প্রশ্নের উত্তর। তাদের সাথে আমার আখি ভাবির সাথে আমার ক্ল্যাশিংটা যেভাবে হয়, ক্ল্যাশিং এর কারণ কি কারণে হয়েছে আমি এটা ক্লিয়ার করি আগে। সেটা হইলো যে আমি কিন্তু বাকি ভাবে যেদিন চলে যায় তখন কিন্তু আমি হসপিটালে, এটা আপনারা সবাই জানেন, হসপিটাল ছিলাম। কিন্তু তার আগে আমি কেন ভাবি চলে যায় কি হয় আমি কিন্তু কিচ্ছু জানতাম না, জানতাম তাদের মাঝে। একদিন ঘটনা কি হয়েছে আমি শুরু থেকেই বলি। একদিন আমাদের সাথে তখন ভাবি মানে তিশা ভাবির সাথে আহাদ ভাইয়ের সাথে পরিচয় হয়, কথা হয়, আখি ভাবির সাথে আমার কথা হয়, আমরা তাদের বাসায় যাই, তারা আমাদের বাসায় আসে। এরকমের মধ্যে একদিন তিশা ভাবি হঠাৎ করে আমাদের বাসায় আসে, সাথে আহাদ ভাই ছিল, দুইজনে তখন নতুন অবস্থাতে আমরা নিপুণ সিটিতে থাকি।
তো ওনারা দুইজন আমার বাসায় আসে, আসার পর আমাদের বাসায় বসে আড্ডা দেয়। তো ভাবির চোখ ছলছল ছিল, কান্না কান্না ভাব। সে এসে আমাকে আখি ভাবির নামে অনেক কথা বলছে। আখি ভাবি ভালো না, আখি ভাবি গার্মেন্টস কর্মী, আখি ভাবি গার্মেন্টসে কাজ করে, আখি ভাবির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, মেয়েকে দেখতে পারে না, মেয়েকে ঘর থেকে বের করে দিছে ডিভোর্স হওয়ার কারণে। তো ভাবি আর আহাত ভাই মানে তাকে অসহায় দেখা তাকে আশ্রয় দিছে, তাকে মানে বউ করে আনছে। কিন্তু আইনা তাকে এত জায়গা দিছে, এত মর্যাদা দিছে, এত ভালোবাসা দিছে, এত কিছু আখি ভাবির জন্য তিশা ভাবি করছে। তারপরও আজ তিশা ভাবিকে আখি ভাবি সেই ভালোবাসা সেই সম্মান কিচ্ছু দিচ্ছে না। তারা আলাদা হয়ে যায়, যখন তাদের ফ্ল্যাট আলাদা হওয়ার কথা ছিল সেই স্টোরি এটা। তো তখন এসে আমার কাছে খুব মানে কান্না কান্না চোখে হাত ভাই এবং তিশা ভাবি দুইজন মিলে বসে। এখন আমাকে বলেন, আমি তাদের সাথে নতুন সম্পর্ক তৈরি হয়েছে। এখন যেখানে আখি ভাবির বিরুদ্ধে সতীন নয় আমাকে বলতেছে, সেখানে হাজবেন্ডও সতীনের পক্ষে আমার সাথে বলতেছে, তাহলে আমি এটা কিভাবে বুঝবো যে এটা কোনটা সত্য কোনটা মিথ্যা? আমাকে মানে অনেক কথা বলছে, অনেক আখি ভাবির নামে অনেক কথা বলছে, বলে টলে দেখো ভাবি আজকে ফ্ল্যাট আলাদা করে চলে যাইতে চাইতেছে। হ্যাঁ, আমার আখির জন্য অনেক কষ্ট হইতেছে, ভাবি আখি কেন চলে যায়, ভাবি তুমি একটু বোঝাও, আখি যেন আলাদা না হয়। এইভাবে করে আমাকে কান্না করে করে সে অনেক বুঝাইতেছে, কিন্তু আখির নামে বদনামও বলতেছে আখি ভাবির নামে আমার কাছে। এই দিক দিয়ে আখি ভাবির জন্য তার কষ্ট হচ্ছে, এটাও আমাকে বুঝাচ্ছে। তা আমি ভাবলাম যে আরে মেয়েটা মনে সত্যি সতীনকে অনেক ভালোবাসে। তা আমারও তার প্রতি আমার সিম্পাথি কাজ করছে, আমারও তার প্রতি ভালোবাসা কাজ করছে যে আরে একটা সতীনকে বুঝি এত ভালোবাসে আর সে তার সাথে বুঝি সে এমন করে, এটা আমার কষ্ট লাগে। তারপরে 2 দিন পরে কিন্তু মোর বিয়ে। তারপর আমরা বাসায় গেছি, আমাদেরকে ডাকছে মোর বিয়েতে, ডাক্তার বাসায় গেছি। আর আমার ভাবি বলতেছে ভাবি আগে এখন আর আলাদা হবে না, আমরা একসাথেই থাকবো, এটা নিয়ে আর কথা বললো না। পরে আমি আচ্ছা ঠিক আছে। পরে মোর বিয়ে, আমাদেরকে দাওয়াত দেয়, আমরা সেই বিয়েতে যাই, বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড হই নাকি। আচ্ছা, এই বন্ধুরা তুমি আমার সবাই বলতেছে যেটা তুমি শর্টে বলার জন্য, মেন সবাই অনেক কিছু জানে। হ্যাঁ, তোমার সম্পর্কে, তোমার সাথে তার সম্পর্ক কি ছিল বা অনেক কিছু জানে, খারাপ হোক ভালো। খারাপটা হয়েছে তো তোমার আখির সাথে গ্যাঞ্জাম হওয়ার পরে তোমার খারাপটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তুমি আখিরের দুটো কথা বলছো তো, তার বিনিময়ে সে একটা টেক্সট করছে, তার বিনিময়ে তুমি রাগ হয়ে দুটো কথা বলছো। এটা তোমার অন্যায় ছিল যে তুমি রাগের মাথায় বসে থাকবে। তুমি এটা তো রাগের মাথায় বসছো। হ্যাঁ, এইখানে কথা ছড়াছড়ি হয়েছে বলে তুমি তাকে বলছো না এখানে হ্যাঁ এইভাবে। তারপরে আমি এখানে হয়েছে কি, আখি ভাবিদের বাসায় যাইতাম, তো আমি আখি ভাবির সাথে মোটামুটি কথা বলতাম, আখি ভাবি আমাদের বাসায় আসতো যাইতো। তো এইভাবে আর কি, যখন দেখলাম আখি ভাবিও আমাকে দুষ্টামি কইরা মুটকি ভাবি এইগুলো বলে ডাকতো, তো যখন বলতো আমিও হাইসা উড়াই দিতাম, ভাবি আমাকে দুষ্টামি করে বলে, আমিও হাইসা উড়াই দিতাম। একদিন আবার আমি আর মৌ আর আরিফ যখন চলে যাওয়ার পরে আমাদেরকে ডাইকা নিছিল বাসায়, ডাক দেওয়ার পর আমরা বাসায় গেছি। যাওয়ার পরে তখন মানে ওরা আমাদের কাছে মৌ আরিফের নামে কথা বলতেছে, মৌ আরিফ এই করছে সেই করছে, নানার কথা বলছে, আমরা শুনছি। তো তখনই আখি ভাবিটা বলছিল যে ভাই স্বার্থের জন্য আসছেন, স্বার্থ পুরাই গেলে তার আসবেন না। তখন তোমাদের ভাই আবার বলছে ভাবি আপনি এটা কি বললেন? তো তোমাদের ভাই আবার এই কথা, আখি ভাবির এই ব্যাপারে কষ্ট পাইছে। এই দিক দিয়ে তিশা ভাবি আমার কাছে আখি ভাবির নামে মোটামুটি সবসময় গসিপ করতো, সবসময় বলতো। এইদিকে ভাবি এই কথা বলছে, তা আমার মনে হলো আরে আখি ভাবির মনে আসলে ব্যবহারটা ভালো না, উনি মনে আসলেই সত্যি এমন করে। আমার ভিতরে এরকম হয়েছে। আর একটা জিনিসকে জানো, নতুন নতুন কোনো যখন সম্পর্ক হয় তখন কাউকে বোঝা যায় না যে সে কেমন। আর তাদের ফ্যামিলিতে যখন নতুন সম্পর্ক হয়, মিলতে যায়, কথা বলতে যায়, তখন তিশা ভাবির ফ্যামিলিটা এমন যে এমন ভালোবাসা উতরায় ঢাইলা দেয় যে তোমার মনে হইব তারা এত ভালো এত ভালো এত ভালোবাসা উতলায় পড়ে, বুঝতেই পারবে না যে তাদের ভিতরে কোন রকম কোনো খুদ আছে আছে, এমন ভাবে ভালোবাসা উতলায় দেয়। কিন্তু পরবর্তীতে তাদের সাথে মিশতে মিশতে দেখা যায় যেগুলো সব তাদের স্বার্থের জন্য, এগুলো সব তারা স্বার্থের জন্য ইউজ করে। এই যে আমার সাথে যে ভালোবাসাটা তারা প্রথম থেকে নতুন করে খেলছিল, এটা খেলছিল আমাকে আখি চলে যাওয়ার পর আখির বিরুদ্ধে দাঁড়া করানোর জন্য, আখির বিরুদ্ধে দাঁড়া করানোর জন্যই আমার সাথে তারা এই ভালোবাসার নাটক খেলছিল, সেটা আমি পরবর্তীতে বুঝতে পারি। এবং যখন আখি ভাবি চলে যায়, যাওয়ার পর আমাকে এসে তারা, আমি হসপিটাল থেকে আসার পর আমাকে হসপিটালে তারা দেখতে যায় নাই, এবং কি বাসায় আসছি আমাকে দেখতে আসে নাই। আসছি কি জন্য? আখি ভাবির নামে আমাকে গসিপ করবে, আমাকে দাঁড়া করাবে, সেই জন্য। আইসা দেখে আমি বাসায় নেই, আমি হসপিটালে ওষুধ কিনতে গেছিলাম, আমার জন্য ওষুধ আনতে গেছে আমার হাজবেন্ড।
পরে নিচে আমার সাথে তাদের গ্যারেজেই দেখা হয়ে যায়। দেখা হলে তখন তারা গ্যারেজে বসে আমাকে, আমার হাজবেন্ড আকি ভাবির নামে অনেক কথা বলছে। ভাবি তুমি লাইভে যাবা, তুমি দেখো না আকি ভাবির ব্যাপার, তুমি দেখছো তো, কান্না মানে প্রায় কান্না কান্না কন্টায় এইভাবে আমাকে আর আমার হাজবেন্ডকে বলছে। একটা জিনিস বোঝো তোমরা, একটা মানুষ যদি কানের কাছে সারাক্ষণ আরেকজনের নামে বলতেই থাকে বলতেই থাকে বলতে থাকে, তোমার কি মনে হবে? এইদিকে আকি ভাবির কোনো কথা আমি কিন্তু শুনতে পাই না। আকি ভাবি কিন্তু আমার কাছে কোনো বদনাম করে নাই, কোনো কথা তিশা ভাবির বলে না। তাহলে আমি কিভাবে বুঝবো, কিভাবে জানবো? এটা আমার ভুল ছিল, আমার যাচাই করা উচিত ছিল, এটা আমার অন্যায় হয়েছে, এটা এখন আমি বুঝতেছি। এখন না, আমি আকি ভাবি চলে যাওয়ার 3-4 মাস পরে, আমি 2-3 মাস পরে আমি বুঝতে পারছি যে এটা আমার অন্যায় হয়েছে। কিন্তু ওই 2টা লাইভের পর আমি কিন্তু কোনোদিন আকি ভাবিকে নিয়ে আর একটা ভিডিও বানাই নাই। কেন বানাই নাই? কারণ আমার কাছে তাদের সব ধরা পড়ে গেছে, সব ধরা পড়ে গেছে। সেই জন্য আমি আর ওনাকে নিয়ে কথা বলি না। এখন বিষয় হচ্ছে যে আমি তো পার্সোনালি আপনাদের বলি যে আমি এইসব বিষয়ে খুব একটা অবগত না, কারণ আমি ম্যাক্সিমাম টাইম আছে আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি।